and pulmonary outflow tract obstruction. মনে আছে কিনা সেই পেশেন্টটা বোধহয় 15 দিন পরে বাড়ি থেকে মারা গেছে। স্যার জার্মাজি ব্যাস। So only 10% patient has both systemic and pulmonary outflow tract obstruction. বাকিগুলোতে either you have systemic outflow tract obstruction or by far the most common is pulmonary outflow tract obstruction. যদি systemic outflow tract obstruction থাকে, what options you have? Surgically. Either you go for Norwood procedure or DKS procedure. Everything is in the neonatal period. Okay. এখন কথা হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট জিনিস, what constitutes a systemic outflow tract obstruction? Either real or potential. দুটো জিনিস আছে। Usually single ventricle with coarctation, or hypoplastic arch. Usually you have to assume যে নিচেও ventricular ভেতরেও এর substrate থাকতে পারে। Usually for single ventricle it is very rare যে pulmonary valve related কোনো obstruction থাকে। এটা একটা peculiar একটা জিনিস যে pulmonary aortic stenosis, valvular stenosis এটা very rare। এটা কেন জানি না, তো সব লেখা আছে যে সাবঅ্যাওর্টিক অবস্ট্রাকশন হচ্ছে, এর কোনাস দিয়ে এর সাবঅ্যাওর্টিক অবস্ট্রাকশন হচ্ছে, ভিএসডি ছোট হয়ে অবস্ট্রাকশন হচ্ছে, আর্চ অবস্ট্রাকশন হচ্ছে, বাট অ্যাওর্টিক ভালভুলার স্টেনোসিস দ্যাট ইজ নট ভেরি মানে এটাও কম। আবার পালমোনারি স্টেনোসিস কিভাবে হয় মোস্ট প্রবলি এই পালমোনারি অ্যাট্রেসিয়া অফ দি পালমোনারি ভালভ অথবা এমপিএ অথবা ইনফান্টিবুলার স্টেনোসিস অথবা অ্যাক্সেসরি টিস্যু যেটা ভালভ করছে, মেকানিজম কিভাবে পালমোনারি স্টেনোসিস গুলো হতে পারে। এখন এইটা বুঝতে হলে আমি এটা দরকার আছে, আমার পড়াশোনাটা ঠিক হচ্ছে না কারণ আমি জাম্প করি। সিঙ্গেল ভেন্ট্রিকেলের ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া এবং ডাবল আউটলেট ডাবল ইনডেন্টেড ভেন্ট্রিকেলে একটা জিনিস আছে যে tricuspid atresia with TGA and mitral atresia with normal related great artery. These are a scenario যেখানে potential or real systemic outflow tract obstruction হতে পারে। Tricuspid atresia with TGA মানে ছোট আর্টারি থেকে আউটটা হচ্ছে, mitral atresia normally great artery ছোট এলভি থেকে আউটটা হচ্ছে। এখন size of the VSD matters এইসব ক্ষেত্রে। সাবঅ্যাওর্টিক অবস্ট্রাকশন তখনই বলা হবে যখনই এই ভিএসডিটা অ্যাওর্টিক অ্যানুলাসের চেয়ে ছোট হবে অথবা এটা 2 সেন্টিমিটার পার মিটার স্কয়ার এই ডায়ামিটারের চেয়ে ছোট হবে। বাই ডেফিনিশন 2 না 1 স্যার 2 পার মিটার স্কয়ার একটা বাচ্চার সাইজ 2 সেন্টিমিটার। একটা বাচ্চার ধরেন এই বয়সে একটা বাচ্চার জন্য তার বডি সারফেস এরিয়া 0.2 মিটার স্কয়ার, 1/5 অফ দিস ওয়ান। এটাকে যদি 10 দিয়ে আপনি ভাগ করেন, 5 দিয়ে ভাগ করেন তাহলে 5 মিলিমিটার। এনিথিং 5 or less is obstructed. These are the potential মানে সিনারিও যে ক্ষেত্রে you must consider this thing যে potential। আমি কিন্তু এইসব জায়গায় আবার বলা আছে যে you go for DKS or Norwood procedure। যদি অ্যানাটমি গুলোর সেগমেন্টাল নোটেশন করি, সেগমেন্টাল নোটেশন ম্যান প্রাগের নিয়মে, দেন
প্রথমটা আসবে কি সাইটাস সলিটাস অ্যাকচুয়াল পজিশন অ্যাকচুয়ালি যে রাইট এট্রিয়াম রাইট সাইডে লেফট এট্রিয়াম লেফট সাইডে অ্যান্ড রাইট এট্রিয়ামে এসবিসি আরবিসি ড্রেন করছে ধরে নিন এটার জন্য আসলো এস এরপরে আসে ডি হোয়াট দ্যাট ডি মিন্স এটা হচ্ছে ভেন্ট্রিকুলার লুপিং এমব্রায়োলজিক্যালি এটা যদি হার্ট টিউব হয় ইউজুয়ালি এটা হলো সাইনাস ভেনোসাস তারপরে কমন অ্যাট্রিয়াম এরপরে কমন ভেন্ট্রিকল বালবাস কর্ডিস ট্রাঙ্কাস এই পুরো ইয়েটাই ডান দিকে এভাবে রোটেশন করে ডেক্সটার রোটেশন হয় আবার লেবার রোটেশনও হতে পারে যখন এইভাবে লুপ করে ইনিশিয়াল এমব্রায়োলজিক্যাল টিউবটা আসলে ইনিশিয়ালি যদি দেখেন আপনি যে এখানে যদি কমন ভেন্ট্রিকল যেটা আছে কমন অ্যাট্রিয়াম এটা কমন ভেন্ট্রিকল এটা বালবাস কর্ডিস এটা ট্রাঙ্কাস এই পুরো ভেন্ট্রিকলটাই লেফট ভেন্ট্রিকল আর এই লেফট ভেন্ট্রিকলের সাথে বালবাস কর্ডিসের যে জাংশন সেটা হচ্ছে এপি ক্যানাল যে কোনো কারণে হোক ডেভেলপমেন্টালি এই লেফট ভেন্ট্রিকল থেকে একটা রাইট ভেন্ট্রিকল তৈরি হতে হবে নাহলে কিন্তু এমব্রায়োলজিক্যালি দেয়ার ইজ নো রাইট ভেন্ট্রিকল এবং সেটা ডান দিকে লুপ করলে এখানেই তৈরি হয় যখন ডি লুপ হয় আর ভি ইজ অন দ্য রাইট সাইড আর যখন এল লুপ হয় এদিকে তখন আর ভি ইজ অন দ্য লেফট সাইড এটার এই পাশে আর ভি তৈরি হয় এই এমব্রায়োলজিক্যাল জিনিসগুলো সিঙ্গেল ভেন্ট্রিকুলার ডেভেলপমেন্টের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তো সাইটাস সাইটাস গেল একটা অ্যাট্রিয়াল সাইটাস এরপরে হচ্ছে ভেন্ট্রিকুলার লুপিং 3 নাম্বারটা কি লোকেশন অফ দি গ্রেট আর্টারি এটা কিন্তু শুধু পজিশন আমি কিন্তু কানেকশন বলতেছি না পজিশন আর কানেকশন নিয়ে কিন্তু মেলা মারামারি আছে আমি বলি আপনাকে এটা হলো অ্যান্ডারসন গ্রুপ আর ভ্যান ক্লার্ক গ্রুপ এটা হচ্ছে পজিশন কে কোথায় আছে এটার সাথে এটা কানেক্টেড কিনা সেটা কিন্তু পছন্দ করে কেউ বলে নাই কে কোথায় আছে লোকেশন অফ দি গ্রেট ভেসেল সো পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার ইউজুয়াল পজিশনটা হচ্ছে যে অ্যাওর্টা থাকে posterior and to the right of the pulmonary artery PA aorta এটা যদি aorta যদি anterior and to the right থাকে তাহলে বলা হয় deposed aorta aorta যদি সামনে চলে আসে pulmonary artery সাইডে অথবা সামনে এটা PA কে যদি কনস্ট্যান্ট ধরি aortaটা ঘুরতে থাকে এটা যদি সামনে চলে আসে আরো সামনে চলে আসে আরো সামনে চলে আসে আরো সামনে চলে আসে এই পাশে চলে যেতে পারে সো বাই ডিফল্ট চারটা পজিশন ধরতে পারেন অ্যান্টেরিয়র এন্ড posterior posterior টু দ্য রাইট posterior টু দ্য লেফট আউটার পজিশন পালমোনারি আর্টারিকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই এই posterior টু দ্য রাইট এন্ড posterior টু দ্য লেফট এই দুটো হচ্ছে নরমাল ধরে নেওয়া হয় বাকি সব অ্যাবনর্মাল আমি জানি না এটা কেন ধরে বাট আমি এখন যেটা বলতে চাই when aorta is anterior to the right of pulmonary artery তাহলে এখানে আপনাকে বলবে D আর if it is on the left side it's L if it is on the left and posterior it is I it is right and posterior তাহলে হলো সাইটাস সলিড S DSS so normal একটা হার্ট হলো SDS so what is SDD or SLL Sinus solidus ventricular looping with deposed aorta. okay Sinus solidus looping with deposed aorta. আমি যদি এই দুটোকে ধরে নেই SI
ওটা IDD patient with double inlet ventricle and SLL, then what we are talking? ডাবল ইন্টারভেন্ট্রিকুলাস SLL সাইটোসলিটাস L লুপিং মানে হচ্ছে মাইট্রাল ভালভ অন দ্য রাইট সাইড Cytosolitis আমরা বলছি L মানে হচ্ছে left ventricle on the left side. right side. Right side. মাইট্রাল ভালভ রাইট সাইড And what's the right ventricle? সো অন দ্য লেফট সাইড On the left side. তার মানে এটা হচ্ছে আপনার DLP টাইপ 3 আর হচ্ছে L পোস্ট লেভেলটা L post out. মানে লেফট হ্যান্ড অ্যান্টেরিয়র Left hand. Okay. এখানে কিন্তু এটা বলা হয় নাই যে whether it is transposed or normally connected. এটাতে ব্রেকারি মানে খালি পজিশন বলা হয়েছে ব্রেকারি কানেকশন বলা হয়। কানেকশন বলা হয় একটা জিনিস মনে করতে হবে যে ডাবল ইন্টেড লেফট ভেন্ট্রিকলে 99% ক্ষেত্রে they are TGS. DLP DIV. স্যার হোম সার্চ সবচেয়ে বেশি কমন আছে আমি 99% বলছি কারণ হোম সারটা বাদ থাকছে হোম সারটা হচ্ছে ASTN. ওকে হোম সারটা হচ্ছে নরমালি রিলেটেড গ্রেট আর্টারি ইন DILB ওই জন্য এটাকে N দিয়ে দেওয়া হচ্ছে These patients are the only group of DILB patients that can be separated. এই জন্য এটাকে হোম সার্ট মানে হোম সার্ট একটা বিগুলারিটি যে অনেকে এটা বলে যে নর্মাল হার্ট উইথ এ ভেরি 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 লার্জ VSD and the ventricle appears to be single ventricle of LV type. ঠিক আছে বাট বাই ডেফিনেশন দে আর ডাবল ইনলেট লেফট এখন ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়াতে রাইট অ্যাট্রিয়ামটাকে পালমোনারি আর্টারির সাথে কানেক্ট করে প্রথম ফন্টান অপারেশন করা হয়েছে হাউ দিস কনসেপ্ট ওয়াজ টেকেন টু ডাবল ইনলেট ভেন্ট্রিকল এন্ড হু ডিড দ্যাট ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়াতে একটা সিনারিও তৈরি হয়েছিল যে hypertrophic right atrium and you can pump blood into the pulmonary artery because it can generate 2510 হচ্ছে the major pressure in the reptiles, rodents, birds and humans. But what is in DILB? DILB তে এই কনসেপ্টটা দেওয়ার জন্য শুরু করলো কি মান্দি ইয়াকুব সে ট্রাইকাসপিড ভালভটাকে in DILB ছোট করে দেওয়ার চেষ্টা করে ছোট করে খুব টাইট করে আলটিমেটলি সে বন্ধই করে ASDটা বন্ধ করে দিয়ে কিছুদিন রাখতো এরকম রাখার পরে RA2 PA সে কন্টিনিউ করে তো এটাতে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যাদের মাইট্রাল স্টেনোসিস থাকে ইন DILB তাদের আর করতে পারছে না তখন সেই কনসেপ্টটা বাদ দিয়ে ইন্টারটেল সেপ্টামটাকে সে রাইটে সরাই নিয়ে আসে যে আমি যদি ট্রাইকাসপিড ভালভ এবং মাইট্রাল ভালভকে লেফটে রাখি ইন্টারটেল সেপ্টামটাকে কেটে ফেলি নতুন করে একটা ইন্টারটেল সেপ্টাম বানিয়ে দিই তাইলে সেপারেশন অফ দি নতুন সেপ্টাল ওয়াল হইলে আমি সেই অংশটুকু থেকে পালমোনারি আর্টারিতে ব্লাড নিয়ে নিতে পারি সো দে হ্যাভ ক্রিয়েটেড a new method এবং এটা আলটিমেটলি কনভার্ট হলো কি ল্যাটারাল টানেল অপারেশন বাই মার্ক ডি লেভেল এরপরে দেখলাম না ওই মার্ক ডি লেভেলের একটা বড় স্টাডি ছিল হিউজ স্টাডি সেটা হচ্ছে যে সে ওই হেমোডাইনামিক স্টাডি করে দেখা গেছে যে ভেনাস ব্লাড ফ্লোতে যদি কোনো জায়গায় স্যাকুলার অথবা ডাইলেটেশন থাকে এই স্যাকুলার ডাইলেটেশনটা ফ্লোর যে একটা এনার্জি আছে সেটাকে খেয়ে ফেলে যার কারণে ও সব কিছু ওই টিউবুলার স্ট্রাকচার করে ভেনাস ফ্লো করবে যে রাইট অ্যাট্রিয়ামে আসলেই যদি এর কোনো পাম্পিং ক্যাপাসিটি না থাকে তাহলে রাইট অ্যাট্রিয়াম এই ভেনাস প্রেসারের যে ইফেক্টিভ ফ্লো হওয়ার কথা সেটাকে নষ্ট করে ফেলে স্ট্যাসিস তৈরি প্রথমে ল্যাটারাল টার্মিনাল তৈরি হলো তারপরে ল্যাটারাল টার্মিনালের প্রবলেম তৈরি হলো এটা খুব অ্যারিথমিয়া করে এছাড়া ল্যাটারাল টার্মিনালের একটা পোর্শন পিটিএফি আর একটা পোর্শন ওয়াল ন্যাচারাল ওয়াল ওটা ডাইলেট করে সেটা আবার এরকম বালবাস হয়ে যায় তো আলটিমেটলি আর এক ইটালিয়ান মার্সেলেটি উনি বললো কি পুরো এক্সট্রা কার্ডিয়াক কন্ডুইট ফন্টা মানে বানাই দিই যে না হার্টের ভিতরে ঢোকার দরকার নেই পুরোটাই টিউব বানাই দিই সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হাউ দি কনসেপ্ট অফ সিঙ্গেল ভেন্ট্রিকল ট্রাইকাসপিড অ্যাট্রিয়া হ্যাজ বিন কনভার্টেড টু DILB যে ওটাকে ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়ার মতো বানায় তারপরে আসছে পিকুলিয়ার সাথে এভলিউশন অফ
এটা মনে থাকবে না, আমি বলি আপনাকে, এটা পেঁচানো জিনিস। এই প্রথম যে টপিকটা ধরেছিলাম ওই একটা চার্ট দিয়েছিলাম, ওই চারটা মনে রেখো। যে উইদাউট সিস্টেমিক অবস্ট্রাকশন, উইথ সিস্টেমিক অবস্ট্রাকশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অপারেশন। সেকেন্ড স্টেজ অপারেশন খুব সোজা। সেকেন্ড স্টেজটা কি? 3 থেকে 4 মাস বয়সে রিকমেন্ডেড করা হয়েছে বাই ডিরেকশনাল গ্লেন অপারেশন। থার্ড অপারেশন স্টেজটা কি? সুপিরিয়র ক্যাভোপালমোনারি 2 to 3 years of age। একই টিসিপিসি আপনি টিসিপিসি, সরি, আমি ফন্টান বলছি না হ্যাঁ। এখানে, বিকজ ফন্টানের আগে ফন্টানকে অনেক লোক হেল্প করে গেছে, তাদের বলা হয় না, ফন্টানকে বলা হয় ইট ইজ বেটার টু টার্ম ইট সুপিরিয়র ক্যাভোপালমোনারি, টোটাল টোটাল ক্যাভোপালমোনারি। ক্যাপাবল তো এটা দুই থেকে। এখন একটা জিনিস আমি আপনাকে বলি না যে স্টেজটা কেন আসছে, স্টেজটা কেন আসছে দেখেন। এই প্রথম তো 1971-এ প্রথম ফন্টান অপারেশন হলো। ফন্টানের মর্টালিটি অ্যান্ড কমপ্লিকেশন ওয়াজ কোয়াইট হাই। কি কি কমপ্লিকেশন হয় সেটা হচ্ছে যে প্রোটিন লুজিং এন্ট্রোপ্যাথি, হিউজ ড্রেনেজ, প্লাস্টিক ব্রঙ্কাইটিস অ্যান্ড অ্যারিথমিয়া। এখন এটাই সবাই কমনলি ইউজ করবে, এই টেকনিকটাই অ্যাট্রিওপালমোনারি কানেকশন, মানে ফন্টার মানি ছিল অ্যাট্রিওপালমোনারি কানেকশন অ্যান্ড উইথ অল দিস প্রবলেম। এরপর মার্ক ডি লেভাল এবং ওই মাগদি ইয়াকুব তারা ল্যাটারাল টার্মিনালের প্রচলনটা করলো ঠিক একই সময়, ধরেন 71 থেকে 80-82 এর মধ্যেই। এটা করতে গিয়ে দেখলো যে কিছু কিছু পেশেন্টের বাইরেশনাল ড্রেন করা যেসব পেশেন্ট আছে তাদের ফন্টান করলে তারা মরতেছে না এবং তাদের এই কমপ্লিকেশনগুলো নাই। এটা কিন্তু একটা অ্যানেকডোটাল আবিষ্কার যে ওয়াই ফার্স্ট স্টেজ থেকে থার্ড স্টেজের মাঝখানে বিডি গ্লেন নিয়ে আসছে। যাদের যেসব পেশেন্টের ফার্স্ট স্টেজ ডাইরেক্ট থার্ড স্টেজে গেছে তাদের বদলে বিডি গ্লেন থেকে যারা থার্ড স্টেজে গেছে তাদের outcome was almost 100% and they have almost nil complaint about this। এই অবজারভেশন থেকে সেকেন্ড স্টেজটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এন্ড এটা কেন আসছে সেটার কারণ হচ্ছে যে অ্যাকিউট ফন্টান ফিজিওলজি। হোয়াট ইজ অ্যাকিউট ফন্টান ফিজিওলজি? এটার কারণে পেশেন্ট খারাপ হয়ে যায়। ওয়াল স্ট্রেস, টেনশন, রেডিয়াস, ওয়াল থিকনেস, এসবের উপর সব। যে একটা সিঙ্গেল ভেন্ট্রিকল হ্যান্ডেলস টু কার্ডিয়াক, টু ভেনাস রিটার্ন। সিঙ্গেল ভেন্ট্রিকল হ্যান্ডেলস টু ভেনাস রিটার্ন। একটা হচ্ছে পালমোনারি ভেনাস রিটার্ন আর একটা সিস্টেমিক ভেনাস রিটার্ন। তো যখন আপনি সিঙ্গেল স্টেজ ফন্টান করবেন তখন এখান থেকে পুরো সিস্টেমিক ভেনাস রিটার্নটা অর্ধেকটা এখান থেকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, শুধুমাত্র পালমোনারি ভেনাস রিটার্ন আসছে। অ্যাকিউটলি কি হচ্ছে, এই এলভিটার ডায়ামিটারটা এখান থেকে এতটুকু হয়ে যাচ্ছে, এলভি ছোট হয়ে যাচ্ছে এবং এই এলভির ওয়াল থিকনেসটা বেড়ে যাচ্ছে। তো সেটাকে যদি আমি গ্রাফিক্যালি বলি, এটা হচ্ছে সিঙ্গেল ভেন্ট্রিকলের এলভি রেডিয়াস, এটা হলো ডায়ামিটার, আর এটা হচ্ছে ওয়াল থিকনেস। সাডেনলি যদি আমি এখান থেকে ফন্টানে চলে যাই, then that becomes like this। যে রেডিয়াসটা অর্ধেকেরও কম হয়ে যাচ্ছে, বেশি ছোট হয়ে গেছে, থিকনেসটা বেড়ে যাচ্ছে। এখন এই ভেন্ট্রিকলকে ফুলাইতে বেশি ইজিলি ফুলানো যাবে, মানে ভরানো যাবে, এই ভেন্ট্রিকলকে ইজিলি ভরানো যায় না, হাই প্রেশার দিয়ে ভরা যাবে। এখন this is the acute fontan physiology বলছে যে when you take out the venous volume from the end diastolic volume from the single ventricle, they suddenly reduce their radius as well as wall thickness বেড়ে যাচ্ছে। and এই পেশেন্টের জন্য মানে ওয়াল স্ট্রেসটা বেড়ে যায়। ওয়াল স্ট্রেসের ডেফিনেশনটা ছিল এরকম যে রেডিয়াস ডিভাইডেড বাই ডায়ামিটার। এটার মানে হচ্ছে যে এই ভেন্ট্রিকলকে ফুলাইতে হলে হিউজ অ্যামাউন্ট অফ এলে প্রেশার দরকার। আমি প্র্যাকটিক্যাল কথাটা বলছি, হিউজ অ্যামাউন্ট এলে প্রেশার দরকার। বাট
when you cannot provide it in a single stage যখন করতে পারছে না তখনই পালমোনারি সিস্টেমে ব্লাড জমে যাচ্ছে এবং হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে একই অবস্থায়। মানে But সিস্টেমিক এটাকে যদি আপনি স্টেজ বাই স্টেজ করেন, সিস্টেমিক আউটফ্লো কমে যাচ্ছে, পালমোনারি লো আউটপুটে পেশেন্ট চলে যাচ্ছে। এটাকে যদি আপনি স্টেজ করেন যে না আমি অর্ধেক বিডি ক্লেম করবো, তাহলে এটার আগে আরেকটা তৈরি হচ্ছে যে এটার মাঝামাঝি একটা হচ্ছে, এটার চেয়ে বড় কিন্তু এটার চেয়ে ছোট, patient can handle that. So you gradually transform this scenario to that scenario. Patient has a better chance of survival. ঠিক আছে, এবং এরপরও আরেকটা বিষয় আছে 1985 সেটা হচ্ছে যে অনেক সময় হিউজ ভেনাস প্রেসারে কন্টিনিউয়াস ইফিউশন হইতে থাকে, প্লাস্টিক ব্রঙ্কাইটিস হইতে থাকে, তখন একটা পপ আপ করার জন্য এই প্রবলেমটাকে সলভ করার জন্য একটা আর হাই ভেনাস প্রেসারকে হ্যান্ডেল করার জন্য আসলো যে না সিস্টেমিক ভেইন থেকে একটা ছোট ফেনেস্ট্রেশন দিয়ে লেফট অ্যাট্রিয়ামের সঙ্গে একটা কানেকশন করে রাখতে হবে। দুইটা কারণে, একটা হচ্ছে যে এর ভলিউম এবং প্রেসার বাড়ানোর জন্য, আর একটা হচ্ছে ইন এনি কেস দেয়ার ইজ হাই ভেনাস প্রেসার সিস্টেমিক প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস এবং প্লাস্টিক ব্রঙ্কাইটিস এসব ঠেকানো হবে। সো আবিষ্কার হলো ফেনেস্ট্রেটেড ফন্টানা অপারেশন। আমাদের 100% পেশেন্ট ফেনেস্ট্রেশন করে আছে, মানে এই দিক থেকে আমরা অনেক বেনিফিটেড থাকি। আর কি শেষ? হ্যাঁ